আজকে আমরা এই পেলশিয়ার দিয়া একটা ডিপ ফ্রিজ বানানোর চেষ্টা করব। এই কি অবস্থা সবার? আমার নতুন চ্যানেল এই ল ফিজিক্স এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাকে আপনারা অনেকেই হয়তো চিনেন এবং অনেকেই চিনেন না। আমাকে যেমন আপনারা অনেকেই চিনেন এবং অনেকেই চিনেন না, তেমনি যে আমার হাতে এই জিনিসটাকে অনেকেই চিনেন এবং অনেকেই চিনেন না। তো যারা মূলত এই জিনিসটা চিনেন তাদের জন্য ভিডিওটা প্রথমত বানানো, কিন্তু আমি চেষ্টা করবো ভিডিওটা সবার জন্যই বানাইতে। তো ডিপ ফ্রিজ তো অলরেডি আছে, এইটা দিয়ে বানানোর কি আছে? যারা চিনেন না তাদের জন্য যদি সহজ ভাষায় বলি, এটার যে দুইটা তার পজিটিভ নেগেটিভ আছে, এটা যদি আমি কোনো ডিসি ভোল্টেজে কানেক্ট করি, যেমন ব্যাটারি হইতে পারে বা কোনো অ্যাডাপ্টার হইতে পারে, তাহলে যেটা হবে যে এটার এক পাশে হচ্ছে ঠান্ডা হবে এবং আরেক পাশে গরম হবে। এই সাইডটা গরম সাইডটাকে যত বেশি আমি ঠান্ডা রাখতে পারবো, কোল্ড সাইড আরো তত বেশি ঠান্ডা হবে। এইবার একটু কঠিন ভাষায় বলি, এই পেলশিয়ারের ভিতরে থাকে মূলত পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর গুলা মূলত সিবেক ইফেক্টের মতো কাজ করে। যে কোনো একটা জিনিস গরম করা যত সহজ, ওটাকে ঠান্ডা করা আসলে অনেক কঠিন, কারণ এন্ট্রপি সবসময় বাড়তেছে। তো কোনো কিছু ঠান্ডা করা হচ্ছে এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং আর কি। বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসটা অনেক সস্তা। খুদে ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা একটু ইঞ্জিনিয়ার মাইন্ডেড, মানে অনেকের মনে এই প্রশ্ন যে এক গ্লাস পানি এটা দিয়ে পুরোপুরি বরফ করতে কতক্ষণ সময় লাগতে পারে, এটা দিয়ে একটা ডিপ ফ্রিজে যতটুকু ভলিউম থাকে অতটুকু ভলিউমের ভিতরে বরফ তৈরি করা পসিবল কিনা। সো এই জিনিসগুলো আজকে আমরা ফিগার আউট করবো। লেটস ডু ইট। আমরা যে ফ্রিজটা বানাবো, ফ্রিজের সিস্টেমটা হচ্ছে আমি একটু আলোচনা করে নেই ডায়াগ্রামটা। তো মূলত যেটা থাকবে যে আমাদের এক সাইডে হচ্ছে গিয়ে 6টা পেলশিয়ার, এই সাইডে 6টা পেলশিয়ার। পেলশিয়ার গুলো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হবে। এটা প্রাইমারিলি আমরা প্যারালাল কানেকশন দিব। প্যারালাল কানেকশন দেওয়ার পরে হচ্ছে এটার এক সাইড গরম হবে, যেমন এই যে এদিকে 6টা পেলশিয়ার, এটার এই সাইড গরম, এদিকে 6টা পেলশিয়ার, এটার এই সাইড গরম, আর এই সাইড হচ্ছে ঠান্ডা। তো গরম সাইডটা আমরা ওয়াটার কুলিং সিস্টেম দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করব, আর যে সাইডটা ঠান্ডা হবে ওই সাইডটা থেকে আমরা হচ্ছে গিয়ে আরেকটা ওয়াটার ফ্লোয়িং সিস্টেম, যে সিস্টেমের থ্রুতে এই ঠান্ডাটা আমরা ক্যারি করে আমরা হচ্ছে ফ্রিজের ভিতরে সার্কুলেট করাবো। শুরুতে আমরা মেইন সিস্টেমটা বানানোর আগে আমরা জাস্ট সবগুলো পেলশিয়ার একসাথে কানেক্ট করে দেখি যে কি হয়।
12টা পেলসিয়ারের মধ্যে একটা পেলসিয়ার নষ্ট, কিন্তু এই একটা নষ্ট পেলসিয়ার থাকলে সমস্যাটা যেটা হবে যে 11টা পেলসিয়ার যে এক সাইড ঠান্ডা আর এক সাইড গরম করবে, তো এই একটা পেলসিয়ার যেটা নষ্ট ওটা তো অকেজো, তখন এই পেলসিয়ারটা যেটা করবে গরম সাইড থেকে তাপ পেলসিয়ারের ভিতর দিয়ে ঠান্ডা সাইডে চলে আসবে, যেটা একটা সিস্টেম লস। তো আমাদের আসলে একটা পেলসিয়ার নষ্ট রাখার কোনো উপায় নাই, আমাদের এই জায়গায় পেলসিয়ারটা রিপ্লেস করতেই হবে। গরম সাইডটা ওটা ঠান্ডা করার জন্য যে পানি হচ্ছে এটা হচ্ছে থাকবে রুমের বাইরে সিস্টেমের বাইরে, আর এটা হচ্ছে মূলত ঠান্ডা পানি। এই পানিটা আপাতত আমি এখান থেকে পাম্প করে এখানে ওই পানিটা থাকবে হচ্ছে মূলত এরকম একটা ফ্লাক্সের ভিতরে, যেটা ওই ঠান্ডাটা তো তোমার গরম না হয়, পানির পরিমাণ এমনি তো অনেক মানে দুর্বল, অনেক পানি দেয় 30 ডিগ্রি বা 38 ডিগ্রি থেকে ওই 1-2 ডিগ্রি বা 0 ডিগ্রিতে আনতেই মানে অনেক সময় চলে যাবে। পানি যদি অল্প থাকে অল্প পানি তাড়াতাড়ি সিকিউর থেকে আসতে হবে। এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পানি 0°C তাপমাত্রায় বরফ হয়ে যায়। যেহেতু আমরা ফ্রিজের ভিতরের তাপমাত্রা 0 থেকে আমাদের নিচে নামাইতে হবে, যেই পানিটা আমার এই ঠান্ডাটা ক্যারি করতেছে পরিবহন করে ওই ফ্রিজের ভিতরে নিয়ে যেতেছে, তো ওইটা পানি হইলে একটা ঝামেলা। এটার সলিউশন হিসেবে আমরা পানির সাথে একটু সোডিয়াম ক্লোরাইড মিশাবো আর কি, লবণ। তো পানির সাথে লবণ মিশালে যেটা হয়, যেটার বয়লিং পয়েন্ট 0 থেকে আরো নিচে নেমে যায়। আমরা যদি যথেষ্ট পরিমাণ লবণ মিশাই, এটা -17 ডিগ্রি পর্যন্ত হচ্ছে এটার বয়লিং পয়েন্ট নিচে নামে আর কি। আমাদের সিস্টেম যেই ঠান্ডাটা ক্যারি করে নিয়ে যেতেছে, ক্যারিয়ার যে পাইপগুলো, সেই পাইপগুলো যেহেতু বাতাসে এক্সপোজড, তো হচ্ছে বাতাস গরম আর পাইপ ঠান্ডা, তো অলরেডি আমার ঠান্ডাটা বাতাসে এখানেই চলে যেতেছে। তো আমার ঠিক যেই জায়গাটাতে ঠান্ডাটা দরকার, মানে টেম্পারেচার ড্রপ করা দরকার, সেই জায়গায় পৌঁছানোর আগেই হচ্ছে টেম্পারেচার হচ্ছে বাইরে যেতেছে। তো হচ্ছে আমাদের এটা একটা বড় সমস্যা, এটা আমাদের সলভ করতে হবে। এই ধরনের কাজে সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটার পর একটা নতুন নতুন প্রবলেম সামনে আসে, যে প্রবলেমগুলো খুবই আনপ্রেডিক্টেবল। সেরকম আরেকটা প্রবলেম যেটা সামনে আসলো, সেটা হচ্ছে যে তার প্রচন্ড গরম হয়ে যাচ্ছে।
এত বেশি কারেন্ট এই চিকন তারগুলো নিতে পারতেছে না। তো চলেন আমরা অনেকগুলো তার একসাথে প্যারালালে কানেক্ট করে দিই, তারপরে দেখি জিনিসটা কোনো উন্নতি হয় কিনা। এক একটা পেলশিয়ার কত কারেন্ট ড্রপ করে সেটা আমার আগেই ক্যালকুলেট করা দরকার ছিল। আমাদের 12টা পেলশিয়ার টোটাল 3×36 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতেছে, যেহেতু আমরা সবগুলো পেলশিয়ার আমি প্যারালালে কানেক্ট করছি। এক একটা পেলশিয়ার 3 অ্যাম্পিয়ার করে কারেন্ট টানে এবং এটা 12 ভোল্টে চলে। আমাদের পাওয়ার সাপ্লাইটা 12 ভোল্টের। তাছাড়া দুইটা পাম্প, এক একটা পাম্পের গায়ে লেখা আছে 3 অ্যাম্পিয়ার, তো হচ্ছে দুইটা পাম্প হচ্ছে আরো 6 অ্যাম্পিয়ার, টোটাল 42 অ্যাম্প কারেন্ট ড্র করতেছে। আমার এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের, তো হচ্ছে পাওয়ার সাপ্লাইটাই আসলে নিতে পারতেছে না। আর এতগুলা জিনিস একসাথে কানেক্ট করা আর হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটটাকে যদি আমি শর্ট সার্কিট করে দিই, ব্যাপারটা অলমোস্ট একই। তো হচ্ছে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে আর তার তো গরম হবে। তো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে। ওকে, আমরা এখন একটা 30 অ্যাম্পিয়ারের জায়গায় 50 অ্যাম্পিয়ার একটা নতুন পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম। তো হচ্ছে এই পাওয়ার সাপ্লাই দিয়ে হচ্ছে আমরা এখন সিস্টেমটা রান করব। এরপরেও আমাদের পেলশিয়ার যথেষ্ট কারেন্ট ড্র করতেছে। আমরা নর্মাল তারের জায়গায় আমরা একটু ভারী মোটা 3x তার ইউজ করতেছি। এই জায়গায় হচ্ছে আমাদের টোটাল 12টা পেলশিয়ার আছে। তো এদিকে আছে 6টা, উপরে এবং নিচে এই তিনটা, আর এদিকে আছে হচ্ছে উপরে 3টা নিচে 3টা, 6টা। 12টা পেলশিয়ার যদি আমি প্যারালালে কানেক্ট করি তাহলে 3×36 অ্যাম্প হচ্ছে আমার কারেন্ট ড্র করতেছে। এখন 36 অ্যাম্প হচ্ছে মোটামুটি অনেক হাই। তো পাওয়ার সাপ্লাইটা 50 অ্যাম্প পর্যন্ত হচ্ছে ডেলিভার করতে পারে। স্টিল আমরা লোড কমানোর জন্য আমরা 12টা পেলশিয়ার প্যারালালে কানেক্ট করবো না, আমরা 6টা পেলশিয়ার প্যারালালে কানেক্ট করব, আর বাকি 6টা আমরা দুইটা করে সিরিজ করে প্যারালালে কানেক্ট করব। এই পাশে এই উপরে নিচে দুইটা হচ্ছে গিয়া সিরিজ করে এই যে আউটপুট, আবার এই দুইটাই বরাবর উপরে নিচে দুইটা সিরিজ করে এই যে আউটপুট, আর হচ্ছে এই উপরে নিচে দুইটা সিরিজ করে এই যে আউটপুট। তো আমরা এই আউটপুটগুলোরে 3টা পেয়ারকে প্যারালালে আমরা কানেক্ট করে দিই। মাপি আমরা কানেকশন এখনো দিব না, আগে আমরা এই পাশে যে 6টা প্যারালাল আছে এগুলোর আমি একটু চেক করি। আমার হিসাবে হচ্ছে 3 অ্যাম্প হচ্ছে কারেন্ট ড্র করার কথা। আমরা লেটস চেক যে আসলে 3 অ্যাম্প ড্র করতেছে কিনা। যে জায়গায় 3.10504, মানে প্রত্যেকটা পেলশিয়ার 3 অ্যাম্প কারেন্ট ড্র করতেছে। এখন হচ্ছে এই সাইডেরটা দেখি এদিকের কি অবস্থা। এগুলো 2.3 অ্যাম্প কারেন্ট ড্র করতেছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন। যারা এই পেলশিয়ারের বিহেভিয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাদের জন্য হচ্ছে অনলাইনে ফ্রি ডাটা শিট পাওয়া যায় পেলশিয়ারের, ওইগুলো ডাউনলোড করে দেখতে পারো। আপনি যখন হিট বা তাপ নিয়ে কাজ করবেন তখন জিনিসটা খুবই সেন্সিটিভ। আপনার তাপ খুব সহজেই হচ্ছে গিয়ে লিকেজ হয়ে যায়। মানে আপনি যদি খুব প্রপারলি হিট জিনিসটাকে আটকাইতে না পারেন, মানে আইসোলেট করতে না পারেন, তাহলে যে এক সাইড ঠান্ডা আর এক সাইড গরম করাটা খুব টাফ। জিনিসটা ভালো করা। তো হচ্ছে আমরা এই থার্মোফোম ব্যবহার করে এই সিস্টেমটার এনভায়রনমেন্ট থেকে একটু আলাদা করে দিলাম, যাতে আমার এখান থেকে কোনো হিট লস না হয়।
যেই পানিটা ওই ঠান্ডাটা সার্কুলেট করাবে সেই পানিটা একটু টেস্ট করি, দেখি ওটার তাপমাত্রা কত পর্যন্ত নামে। আমার হাতে হচ্ছে দুইটা থার্মোমিটার আছে, থার্মোমিটারে হচ্ছে রিডিং দেখাইতেছে, এটা কি থার্মোমিটার, 52, 72, এগুলো কি, এগুলো মানে হিউমিডিটি খুব সম্ভবত। আচ্ছা 34.7, 34.2 কাছাকাছি আছে রুম টেম্পারেচার। তো হচ্ছে রুম টেম্পারেচার যেটা আছে এটা বাইরে থাক রেফারেন্স। আর হচ্ছে আরেকটা হলো এখানে রাখলাম, ওটার যে প্রোবটা আমার হাতে আছে। তো ফার্স্ট অফ অল আমার এই জিনিসটার আগে গ্লাসের পানিতে সার্কুলেশনটা আনতে হবে। তো জিম সুইচটা ছাড়ো, কোল্ড বা ঠান্ডা পানির যে সার্কুলেশনটা এটা এখন শুধু গ্লাসের মধ্যে আছে। পানির মধ্যে ডুবাই দিলাম, কথা হয়। আর যাই হোক, হ্যাঁ এই অলরেডি পানি ঠান্ডা শুরু হয়েছে। 54 ডিগ্রি, 54 ডিগ্রি দেখে দেখো তো, এটা 54 ডিগ্রি দেখাইতেছে না, 53। আচ্ছা একটু বন্ধ করে দিই, আমরা একটু থার্মোমিটারটা আমরা একটু চেক করে দেখি এটার কি সমস্যা। হিউমিডিটি 97%, পানির মধ্যে গ্লাসের পানি তো ঠান্ডা হয়ে গেছে, এই যে কুয়াশা মিশে জমে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সাওয়া মধ্যে পানি পড়ে গেছে নিচে। আচ্ছা একটু ফ্রিজের ভিতরে ঢুকে দেখি, ফ্রিজ এতক্ষণ 1 ডিগ্রি নামছে, 27 ডিগ্রি বলে ভিতরে। এই যে নতুন থার্মোমিটার, এটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার বলে, এটা পানির ভিতরে ডুবাইলেও রিডিং দিতে পারে। তো হচ্ছে দুইটাতে একদম এক্সাক্ট একই ভ্যালু, 33.1 ডিগ্রি সেলসিয়াস এখন হচ্ছে রুম টেম্পারেচার আমার দেখা যায়। বালতির পানি যেহেতু বেশি, এটা তাপমাত্রা খুব বেশি বাড়েনি, ওয়েদারের সাথে হচ্ছে তাপমাত্রার ডিফারেন্স মাত্র 7 ডিগ্রি। তো সেটা খুব সহজে এই হিট হচ্ছে কি নর্মালাইজ হবে না। কিন্তু আমার গ্লাসের টেম্পারেচার কিন্তু মানে 10 ডিগ্রি, 10.1, মানে নর্মাল থেকে 30 ডিগ্রি কম, তাপমাত্রার ডিফারেন্স বেশি, মানে এই পানিটা তাড়াতাড়ি গরম হওয়ার সম্ভাবনা বেশি। খুব অল্প সময়ের ভিতরেই আপনারা দেখতেছেন যে এটার তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। সো আমরা এই জায়গায় সময় নষ্ট না করে আমরা আমাদের মেইন ডিপ ফ্রিজ বানানো শুরু করি। আমরা এখন ফ্রিজের ভিতরে ঠান্ডা অংশের যে পাম্পটা আছে এই পাম্প সহ ঢুকাই দিব, যাতে আমাদের কোনো হিট লস না হয়। কোনো কিছু গরম করার জন্য আপনাকে জাস্ট টাকা দামের একটা মেজ কিনতে হবে। এরপর জায়গা বুঝা আগুন ধরায় আগেলে খেলা শুরু কিংবা শেষ হয়ে যাবে। যত ইলেকট্রনিক্স আছে সুযোগ পাইলে গরম হওয়া শুরু করে। এমনকি আপনি কোথাও একটু ঘষাঘষি করলেও সেটা গরম হওয়া শুরু করবে। বিজ্ঞানের ভাষায় বলে ফ্রিকশন। কিন্তু যদি আপনি কোনো কিছু যথেষ্ট ঠান্ডা করতে চান তাহলে কি করবেন? আপনাকে অনেক টাকা খরচ করে ফ্রিজ কিংবা একটা এসি কিনতে হবে। দুইটার মেকানিজম প্রায় একই। এই যে পাম্পটা এটা হচ্ছে এদিক দিয়ে পানি টান দেয়, আর এই ডান সাইড দিয়ে পানিটা পুশ করে। ও যখন এদিক দিয়ে টান দেয় এটাও টান খায়, এটা যখন টান খায় মানে এটা হচ্ছে একটা নেগেটিভ প্রেসার ফিল করে। নেগেটিভ প্রেসারের কারণে গ্লাসের পানি এটাতে ঢুকে, আর এটা টাই না এই পানিটা আবার এই জায়গায় ফেলে। এই জায়গায় হচ্ছে একটা ক্যাপাসিটরের মতন, মানে ওয়াটার ক্যাপাসিটর, এই জায়গায় প্রেসারটা ব্যালেন্স হয়ে আর কি। মোটরটার এইভাবে কানেক্ট করার কারণ হচ্ছে এই পাইপটা দিয়ে যে পানিটা সরাসরি ভিতর থেকে আসছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা। সো এই ঠান্ডাটা যেন আগে মোটরে না ঢুকে আগে যাতে এই জায়গায় সার্কুলেট করে। সাধারণ মানুষ যাদেরকে পাগল উপাধি দিয়ে আসছে তাদের অনেক সাধনার পর খুব অল্প কিছু উপায় বের হয়েছে যেগুলোর মাধ্যমে কোনো কিছু ঠান্ডা করা যায়। একটা হচ্ছে আমরা যেভাবে পুতিয়া চা ঠান্ডা করি, মানে ছোট্ট একটা ছিদ্র দিয়া প্রেসারের সাথে বাতাস বের করা। এর মাধ্যমে এক পাশে বাতাসের চাপ কমে, ফলে সেই বাতাস ঠান্ডা হয়। ফ্রিজ কিংবা এসিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিছু এন্ডোথার্মিক বিক্রিয়া আছে যেগুলো তাপ শোষণ করে, মানে ঠান্ডা হয় আর কি, যদিও সেই ঠান্ডা কোনো কাজে আসে না। আর একটা পদ্ধতি
ক্ষতি হচ্ছে শীতে কি ফেক দুইটা ডিফারেন্ট ধাতু কিংবা সেমি কন্ডাক্টরের এক মাথা পরস্পর জোড়া দিয়ে দুইটার বাকি দুই মাথা ব্যাটারিতে লাগাইলে একদিকে গরম এবং আরেকদিকে ঠান্ডা হয় একইভাবে একদিকে গরম আরেকদিকে ঠান্ডা করলে সেই দুই মাথায় বিদ্যুৎ উৎপন্ন হয়। যারা প্রাকৃতিক উপায় বিদ্যুৎ তৈরি করতে চাও তাদের জন্য এটা একটা ভালো সময় নষ্ট করার বিষয় হইতে পারে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ট্রাই করলাম, আমাদের টেম্পারেচার অলমোস্ট 0-এর কাছাকাছি চলে আসছিল, কিন্তু তারপর এটা নিচে নামতেছে না। তারপর আমরা ফিগার আউট করলাম যে আমাদের এই ফ্রিজ যেই ককশেড দিয়ে আমরা ফ্রিজটা বানাইছি সেই ককশেডটা হচ্ছে ফাটা। তো এটার জন্য নিচে যে পানিটা ছিল ওই পানিটা ঠান্ডা হয়ে ওই ঠান্ডা পানিটা নিচে লিক করতেছিল। তো প্রবলেমটা সলভ করার পরে দেখি আমরা আমাদের ডিজায়ার টেম্পারেচারে পৌঁছাতে পারি কিনা। আমাদের টার্গেট হচ্ছে গিয়া 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। হ্যাঁ, ফোমের ভিতরে পানি নাই, এর ভিতরে একদম ঠান্ডা। ধোয়া উঠতেছে, দেখা যাও জিনিসটা অনেক ঠান্ডা। থার্মোমিটার কিন্তু পানি নাই, পানি এই জায়গাটা ফাটা, এই যে ফাটা। নিচের পানিটা মুছে ফেলো, নিচে অনেক পানি, সব পানি পড়ে গেছে বাইরে। আমাদের সিস্টেমটা ভালোই কাজ করছে, মানে এটা ওয়াজ অলমোস্ট লাইক, মানে এটা অলরেডি ডিপ ফ্রিজ না হইলেও নর্মাল ফ্রিজ যেটা এটা তো হয়ে গেছে। দেখি, হ্যাঁ এই জিনিসটা ভালো। তো আমরা এখন একটু ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করি। এই সাইডে দিয়ে দিই, কয়েলটা এটার ভিতরে ঢুকে দিই, আর পানিটা এটার মধ্যে দিয়ে দিই। নতুন নতুন সমস্যা, বাট সমস্যা সমাধান করাটার মধ্যেই মজা। আর এই জন্যই হচ্ছে এই ধরনের কাজ করতে মজা লাগে। যদি কোনো সমস্যা না থাকতো তাহলে হচ্ছে এই টাইপের কাজের ভিতরে কোনো আনন্দ থাকতো না। একটু পানি দিলে একটু কবির দিয়ে দেবো, পুরো দিয়ে দেবো, টাইম বেশি লাগবে লাগুক। এবার আর পানি পড়ার উপায় নেই। আর Peltier মাত্রা কিঞ্চি সাইজ, কোন শব্দ নাই, ওজন নাই ভিতরে, কিছু নড়াচড়া করে না। তার উপর খেলনা ব্যাটারির সাথে লাগাইলেও এক পাশে গরম আর আরেক পাশে সুন্দর ঠান্ডা হইয়া যায়। ঠান্ডা হইয়া যায়। Tiene con arsen. Onda que zero and again zero নিচে না এটা একটা ফিল নো উইথ ফ্রি। একটা লেটস সে আগে সে এক্সাইটেড ঠিক আছে। 1.1 অলমোস্ট এরপর তো আমি পেলশিয়ার আন্ডার এস্টিমেট করছিলাম। সরি পেলশিয়ার, ঠিক আছে 0.3 and 3 point. Yes. Zero degree. Yes. লবণ পানি কাজ করতেছি, সল্ট ওয়াটার, ফিজিক্স ইজ ওয়ার্কিং। আমাদের তাপমাত্রা এখন 0 ডিগ্রি থেকে অনেক নিচে নেমে গেছে। আমি এটা সত্যি কথা বলতে আশা করি নাই, কারণ যেই সাইজের ফ্রিজটা আমরা ব্যবহার করতেছি এই সাইজের ফ্রিজ আসলে প্রফেশনাল যে ফ্রিজ বাজারে কিনতে পাওয়া যায় ওইটারই ভলিউম। তো এত বড় ভলিউমের ভিতরে বরফ হবে এটা আমি কখনো চিন্তা করি নাই। যদিও আমরা এখনো বরফ হয়েছে কিনা খুলে দেখি নাই। আমরা যা থার্মোমিটারে দেখতেছি আমাদের তাপমাত্রা -1-এরও নিচে নেমে গেছে। তো হচ্ছে চলেন আমরা ফ্রিজটা খুলে দেখি ভিতরে বরফ পাওয়া যায় কিনা। Vaya por San Hombre. ইয়েস, আমাদের মিশন অ্যাকমপ্লিশড। পেলশিয়ার দিয়ে আমরা একটা ফ্রিজ বানাইলাম, ডিপ ফ্রিজ, যেটার ভিতরে বরফ জমছে। আর এই যে আমাদের এই লো ফিজিক্স এই চ্যানেলটা ভুলেও কিন্তু সাবস্ক্রাইব করবেন না।